ইভলভিং থ্রেড ল্যান্ডস্কেপ, তার মধ্যে দেখা যায় অনেক ধরনের মডার্ন থ্রেড আছে, সেগুলোর মধ্যে র্যানসমওয়্যারকে ধরা হয় মোস্ট পাওয়ারফুল এবং ডমিনেন্ট, যেটার ইম্প্যাক্ট অনেক বেশি। সো র্যানসমওয়্যার আসলে কি? র্যানসমওয়্যার হচ্ছে একটা ম্যালিশিয়াস কোড বা একটা সফটওয়্যার যেটা আসলে কোন সিস্টেমের ডাটাগুলোকে এনক্রিপ্ট করে আনএক্সেসিবল করে দেয় ইউজারের কাছে, এবং পরে একটা র্যানসম বা একটা অ্যামাউন্ট দাবি করে, মোস্টলি বাই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি চ্যানেলে। তো র্যানসমওয়্যার বেসিক্যালি তিনটে স্টেজে কাজ করে। সেই ফার্স্ট স্টেজে সিস্টেমটা কম্প্রোমাইজ করে, কম্প্রোমাইজ করার জন্য সে বিভিন্ন মেথড ইউজ করে, লাইক ফিশিং বা কোনো ভালনারেবিলিটি, নোন ভালনারেবিলিটি বা উইকনেসকে সে এক্সপ্লয়েট করে। এরপরে সে কি করে ডাটাগুলোকে এনক্রিপ্ট করে যাতে এটা আনইউজেবল হয়ে যায় বা আনরিডেবল হয়ে যায়, এবং ফাইনালি সে একটা র্যানসম দাবি করে। তো র্যানসম দাবি করার পরে সে ডিক্রিপশন কিটা দেয়, এবং কিটা দিলে আমরা ডাটাটা রিস্টোর করি বা ডাটাটা ফেরত পাই। তো র্যানসমওয়্যারের ইমপ্যাক্টটা কি? র্যানসমওয়্যারের ইমপ্যাক্ট হচ্ছে একটা বিশাল ইমপ্যাক্ট হচ্ছে ডেটা লস হয়, তারপর হচ্ছে আপনার সিস্টেম আনঅ্যাভেলেবল হয়ে যায়, ফিনান্সিয়াল যদি বলি রেপুটেশনাল ড্যামেজ হয়, তারপরে রেগুলেটরি চ্যালেঞ্জও থাকে, রেগুলেটরি ইমপ্যাক্টও থাকে। আমি যদি দেখি র্যানসমওয়্যার অ্যাটাক ভেক্টরগুলো কি, র্যানসমওয়্যার অ্যাটাক ভেক্টরগুলো অনেকগুলোর মধ্যে ফিশিং ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট, যেখানে লোকজন মোস্ট অফ দ্য কেসে দেখা যায় যতই অ্যাওয়ারনেস ট্রেনিং থাক লোকজন ক্লিক করেই বসে। সো লোকজন ক্লিক করার ফলে যেটা হয়, ওই ম্যালিশিয়াস কোডটা তার ল্যাপটপে চলে আসে। র্যানসমওয়্যার বেসিক্যালি আমি যদি বলি আপনার সাইবার ক্রিমিনালের যে 7টা স্টেপস আছে, ওই 7টা স্টেপসের মোটামুটি সবগুলো স্টেপসে সে টাচ করে এবং টাচ করে ওটাকে ইউটিলাইজ করে একটা সিস্টেমকে তার ইনিশিয়াল অ্যাক্সেসটা গেইন করে। এটা আমরা যে ইউএসবি ইনফেক্টেড ইউএসবি থাকলে ইউএসবির মাধ্যমে ছড়াই, বা ব্যাড ওয়েবসাইট যখন আমরা ব্রাউজ করি তখন অ্যাড আসে, অ্যাডের মাধ্যমে ছড়াই, তারপরে কম্প্রোমাইজ ক্রেডেনশিয়ালের মাধ্যমে ছড়াই, যখন সিস্টেমের কোনো ক্রেডেনশিয়াল ডাক হয়ে বা আপনার কোনো ইন্টারনেট ফোরামে এটা যখন লিক হয়, টেলিগ্রামে লিক হয়, তখন সফটওয়্যারের ভালনারেবিলিটি থাকলে আর প্যাচ থাকলে সেটাকে তারা খুব ভালো ইউটিলাইজ করতে জানে। সো এই কয়েকটা জিনিস মোস্টলি র্যানসমওয়্যার ইউটিলাইজ করে আমাদের সিস্টেমে অ্যাক্সেস নেয় এবং তার অ্যাক্টিভিটিসগুলো স্প্রেড করে। র্যানসমওয়্যার যদি আমি প্রিভেন্ট করতে হয় তাহলে কয়েকটা সেগমেন্ট বা কয়েকটা সেগমেন্টে আমাদের ফোকাস থাকা দরকার। একটা হচ্ছে আপনার ইউজার বা ইমেল সিকিউরিটি, যেখানে আমার ইমেল সিকিউরিটি সলিউশনে সাধারণত সবাই বলে যে ফিশিং প্রোটেকশন আছে বা সাফিসিয়েন্ট রুল কনফিগার করা আছে, কিন্তু তারপরেও দেখা যায় প্রতিদিন কিছু না কিছু ফিশিং মেল পার হয়েছে, কারণ ওরা নিত্য নতুন 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 সিগনেচার বা নতুন নতুন ট্রেন্ড ইউজ করে, যেটা আসলে আমাদের ওয়েল নোন যত ইমেল সিকিউরিটি গেটওয়ে আছে এগুলোকে বলতে পারেন বাইপাস করে। তো ওই ক্ষেত্রে ইউজার অ্যাওয়ারনেস হচ্ছে একটা বড় কি পয়েন্ট এই জিনিসটাকে সলভ করার জন্য, যাতে ইউজার আসলে কিছুটা ভেরিফাই করে ফিশিংকে ডিফেন্ড করার জন্য যত সিকিউরিটি টুল আছে এগুলো সাফিসিয়েন্ট না। ইউজারই এখানে মেইন উইক পয়েন্ট। সো ইউজার যতটা অ্যাওয়্যার হবে, ইউজার যতটা সচেতন থাকবে এটা ক্লিক করার আগে, তাতে আমরা ফিশিং আসলে প্রিভেন্ট করতে পারি। এন্ড পয়েন্ট এন্ড অ্যাপ্লিকেশন কন্ট্রোল একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি আপনার এন্ড পয়েন্টে কোনো অ্যান্টিভাইরাসের দিনে যেটা হতো, অ্যান্টিভাইরাসটা সিগনেচার ছাড়া কিছুই বুঝে না, কিন্তু আজকালকার যুগে যে ইডিয়া, সেই ইডিয়াগুলো যথেষ্ট স্মার্ট, তারা বিহেভিয়ার দেখতে পারে, তারা তাদের যে মেশিন লার্নিং বা এআই ক্যাপাবিলিটিগুলো ইউজ করে সেটা থেকে তারা আসলে র্যানসমওয়্যারের গতিবিধি দেখতে পারে। কিন্তু তারপরও এটা সাফিসিয়েন্ট না, আমাদের অ্যাপ্লিকেশন কন্ট্রোল ফাংশনালিটিটা ইমপ্লিমেন্ট করতে হবে। লাইক আমাদের কিছু ডিরেক্টরি আছে ট্যাবের মধ্যে অ্যাপ ডাটা, যেটাতে প্রত্যেকটা পোর্টেবল অ্যাপ্লিকেশন বা আননোন অ্যাপ্লিকেশন যখন ফার্স্ট রান করে ওখান থেকে রান করে, আমাদের ওই ধরনের লোকেশনগুলোকে ইয়ে করে রাখতে হবে, ব্লক করে রাখতে হবে, যাতে লেজিটিমেট কিছু জিনিস লাইক আপডেট.exe ছাড়া অন্য কিছু অ্যালাউ করার দরকার নাই। তাইলে আমরা মোটামুটি ওই জায়গায় কিছুটা সেট থাকবো। নেটওয়ার্ক সিস্টেমের হাইজিনে যদি বলি, আমরা ইউজাররা সাধারণত যখন ইন্টারনেট ব্রাউজ করে, তারা মোস্ট অফ দ্য কেসে দেখা যাচ্ছে অ্যাড ব্লকার বা এই ধরনের বা আনওয়ান্টেড কিছু প্লাগইনের কারণে তারা বিভিন্ন সাইটে রিডাইরেক্ট করে। এই যে সাইটে রিডাইরেক্ট হচ্ছে, এই ক্ষেত্রে বেসিক্যালি ইউজার নিজেও জানে না যে এই অ্যাডটাকে কোথায় নিয়ে যাচ্ছে। বাস্তবে কিন্তু ড্রাইভ বাই ডাউনলোডসের কারণে ইউজারের অজান্তে কিছু ম্যালিশিয়াস সফটওয়্যার আমাদের পিসিতে চলে আসে, যেটা আমরা নিজেরাও জানি না। সো র্যানসমওয়্যার কিন্তু এটাকে খুব ভালোভাবে কাজে লাগায় একটা সিস্টেমের ভিতরে। যেসব সিস্টেম আনপ্যাচ থাকে, রেগুলার প্যাচ আপডেট করা থাকে না, তাদের জন্য খুব ইজি। এবং র্যানসমওয়্যার যে জিনিসটা সবচেয়ে ডিফিকাল্ট সেটা হচ্ছে এসএমবি প্রোটোকলটা, ফাইল শেয়ারিং। আপনারা আজকালকার মডার্ন যুগে সবাই অফিস 365 ফাইল শেয়ারিং এ চলে যাচ্ছে, শেয়ার পয়েন্টে চলে যাচ্ছে। যারা আমরা স্টিল ফাইল শেয়ারিং ইউজ করি, তারা এসএমবি প্রোটোকলটাকে যত সম্ভব ইউজ করতে না পারা ভালো। যদি ইউজও করতে হয় তাহলে এসএমবি ভার্সন 2 ইউজ করতে হবে, যেটা ওই র্যানসমওয়্যার ইন্টারনাল গ্রুপ ভালনারেবিলিটিস দ্বারা এফেক্টেড না। সো ওই ধরনের চিন্তা ভাবনা রাখতে হবে যদি র্যানসমওয়্যারকে প্রোটেক্ট করতে চায়। আর ফাইনালি অ্যাক্সেসে যতটুকু পাওয়া যায় লিস্ট প্রিভিলেজ, মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করা যায়, এবং আমাদের সিমে অবশ্যই লগ কোরিলেশন ইউজ করতে হবে।
যে মাল্টিপল সোর্স থেকে যখন লগ আসবে অবশ্যই সেটাকে কোরিলেট করে যাতে একটা কেস বা একটা ইনসিডেন্টে কনভার্ট করতে পারি, আদারওয়াইজ র্যানসমওয়্যারকে প্রিভেন্ট করা খুবই টাফ। এই কয়েকটা সাকসেস ক্রাইটেরিয়া যদি আমরা ফুলফিল করতে পারি তাইলেই র্যানসমওয়্যারকে আসলে আমরা কন্ট্রোলে রাখতে পারবো। র্যানসমওয়্যারকে দমন করার জন্য আপনার সবচেয়ে একটা ভালো প্লেবুক থাকতে হবে যে আপনার আসলে ওই সিচুয়েশনে কি করবেন, আপনি কোন স্টেপের পর কোন স্টেপ, কোন স্টেপের পর কোন দিকে গেলে এই র্যানসমওয়্যারটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এটার জন্য আপনাকে একটা অর্গানাইজেশনের প্রিডিফাইন্ড প্লেবুক থাকতে হবে। এটা একটা ওয়ার্কিং প্লেবুক যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা নিয়ে মোস্ট প্রবাবলি আপনারা র্যানসমওয়্যারগুলোকে ডিফেন্ড করতে পারবেন, কন্ট্রোলে আনতে পারবেন এবং আপনার জানা থাকবে যে আসলে আমাকে কি করতে হবে। এটা হচ্ছে প্রিপারেশন বেসিক্যালি র্যানসমওয়্যারকে প্রিভেন্ট করার জন্য। এখানে বিভিন্ন জিনিস আছে, ডকুমেন্টেশন আছে, সিকিউরিটি কন্ট্রোলে ইউনিকের ব্যাপার আছে, বা আমাদের অর্গানাইজেশনাল কিছু অ্যাক্টিভিটিসের ব্যাপার আছে, বা ইনসিডেন্ট রেসপন্সের যতগুলো স্টেপস আছে এখানে সেটা মেনশন করা আছে। তো এটা যদি আপনারা ফলো করেন আশা করি আপনারা র্যানসমওয়্যারকে কন্ট্রোল করতে পারবেন। র্যানসমওয়্যারের ট্রেন্ড ইন্ডাস্ট্রি ওয়াইজ বাংলাদেশের যদি বলি, এই মুহূর্তে সবচেয়ে ট্রেন্ডিং এ আছে হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি এবং মিডিয়া। এই বছরে যতগুলো র্যানসমওয়্যার অ্যাটাক হয়েছে বাংলাদেশে তার মধ্যে সর্বোচ্চ পরিমাণ হচ্ছে ট্রান্সপোর্টেশন এন্ড মিডিয়াতে। যে সেকশনগুলোতে দেখা যাচ্ছে এই ধরনের উইকনেস গুলো আছে তারা কাজে লাগাচ্ছে। টেলকো, ব্যাংক এটা কিন্তু লিস্টে নাই, কারণ এটা মোটামুটি সবাই ইকুইপড, মোটামুটি প্রোডাকশন নিয়ে বসে আছে, প্রিপারেশন নিয়ে বসে আছে, তাই কিন্তু ওরা নাই। এটা ওরাও বুঝে, থ্রেড অ্যাক্টররাও বুঝে। ওরা কি করতেছে, যেসব অর্গানাইজেশন একটু স্টিল সফট ম্যাচুরিটি বা সাইবার সিকিউরিটি ম্যাচুরিটি কম তাদেরকে টার্গেট করতেছে এবং সেটা রেজাল্টে দেখা যাচ্ছে ট্রান্সপোর্টেশন। আপনারা নিউজ দেখলে বুঝতে পারবেন র্যানসমওয়্যার আছে ইন্ডাস্ট্রিগুলো রিলেটেড কিনা। যদি বলি ইন্ডাস্ট্রি ওয়াইজ, তিনটা র্যানসমওয়্যার খুবই অ্যাক্টিভ বাংলাদেশে। একটা হচ্ছে লকবিট, তারপরে একটা হচ্ছে আপনার ক্লক, আর একটা হচ্ছে আপনার ব্ল্যাঙ্কেট। এই তিনটা থ্রেড একটা গ্রুপ যারা র্যানসমওয়্যার ফ্যামিলি বিলং করে, এই তিনটা বাংলাদেশে যথেষ্ট অ্যাক্টিভ। আপনার সাপ্লাই চেইনের মাধ্যমে আসতেছে, আবার আপনার বিভিন্ন আনওয়ান্টেড সফটওয়্যারের মাধ্যমে আসতেছে, ইনফ্রাস্ট্রাকচারের রূপে আসতেছে, বিভিন্ন রূপে তারা এখন বাংলাদেশে মোটামুটি তাদের প্রেজেন্স খুবই হাইলি দেখা যাচ্ছে এই তিনটা র্যানসমওয়্যার। যদি বলি যে ইনসিডেন্ট রেসপন্স কি, ইনসিডেন্ট রেসপন্স হচ্ছে একটা ক্রিটিক্যাল স্টেপস। আপনার একটা সাইবার সিকিউরিটি বা সফট অপারেশনের মধ্যে ক্রিটিক্যাল স্টেজ হচ্ছে ইনসিডেন্ট রেসপন্স। ইনসিডেন্ট ঘটে যাবে, এটা থামানো সম্ভব না যতক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছে টুলের পুলে টুলসের কনফিগারেশন মিসকনফিগারেশনের কারণে, উইকনেসের কারণে আমরা অনেকেই ভালনারেবিলিটি প্যাচ করতে পারি না, বিভিন্ন ডিপেন্ডেন্সির কারণে। এগুলো চলতেই থাকবে এবং এগুলো কন্টিনিউয়াস প্রসেস। তাহলে ইনসিডেন্ট রেসপন্স হচ্ছে সেই পিলারটা যারা সবসময় অতন্ত্র করে দাঁড়ায় থাকতে হবে যে কিছু ঘটলে আমাকে এটা থামাইতে হবে, কার দোষ সেটা পরে, আগে আমাকে আগুন নিভাইতে হবে। সো ইনসিডেন্ট রেসপন্স হচ্ছে ওই জিনিসটা যে ব্রিচ একটা হয়ে গেছে, একটা লিক ঘটে গেছে, কিন্তু আপনাকে তখন যেটা করতে হবে যে ইনসিডেন্ট রেসপন্স টিম এই ড্যামেজটাকে কতটুকু লিমিট করা যায়, কতটুকু কস্ট কমানো যায়, কতক্ষণ রিস্টোরেশন টাইম বাঁচানো যায়, বা আপনার আসলে ফিউচারে যাতে ইনসিডেন্টটা না ঘটে সেটার ব্যবস্থা করা। তো ওইটাই হচ্ছে ইনসিডেন্ট রেসপন্সের অ্যাক্টিভিটিস। ইনসিডেন্ট রেসপন্সের কতগুলো স্টেপস আছে। সেন্স আর এনএসটির মধ্যে দুটো ভাগ আছে, এনএসটি অনুযায়ী 4টা, সেন্স অনুযায়ী 6টা। সো 6টাকে আপনার এনএসটিতে যেটা করছে কন্টেইনমেন্ট, ইন্টারডিকশন, রিকভারি, এই তিনটাকে একটা স্টেজে নিয়ে এসে 4টা করছে। আবার এটাকে 6টা ভাগে ভাগ করলে আমরা দেখতে পাই যে এটা আসলে মোর এফেক্টিভনেস আছে। তো ইনসিডেন্টের প্রিপারেশনে ডেফিনেটলি আপনার একটা ভালো ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান থাকতে হবে। এই ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান কি আসলে? এই প্ল্যানের ভিতরে থাকবে যে আপনার যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কাকে ডাকতে হবে, কোন টিমকে ইনভলভ করতে হবে, রেগুলেটরিকে জানাতে হবে কিনা, মিডিয়া কমিউনিকেশন করা লাগবে কিনা, ম্যানেজমেন্টের কাকে জানাতে হবে, কতক্ষণ পর ম্যানেজমেন্ট টাইম বা রিপোর্টিং করতে হবে, প্লাস এটার সিভিলিটি ডিসাইড হবে কত, প্লেবুক কি অবস্থা, কোন স্টেপসগুলো নিতে হবে, এগুলো সব একটা ডকুমেন্টেশনে থাকতে হবে। এবং ইনসিডেন্ট রেসপন্স প্ল্যানই হচ্ছে সেই ডকুমেন্ট যেখানে প্রত্যেকটা জিনিস প্রিডিফাইন্ড লেখা থাকবে। তাইলে একটা ম্যাচিউর অর্গানাইজেশন এই ধরনের ইনসিডেন্টগুলোকে প্রিভেন্ট করতে পারবে। আপনার স্টাফদেরকে রেগুলার ট্রেনিং বা তাদেরকে স্কিল আপগ্রেডের ব্যবস্থা করতে হবে, আদারওয়াইজ ইনসিডেন্ট রেসপন্স ইজ এ ভেরি ডাইনামিক জব। প্রতিদিন নতুন নতুন ট্রেনিং আসতেছে, আপনাকেও নতুন স্কিলে রেডি হতে হচ্ছে, ওরাও আগে যাচ্ছে, আপনাদেরকেও আগে যাচ্ছে। তো ট্রেনিং ইজ এ বিগ কন্ট্রিবিউশন এই প্রিপারেশনে। আর লাস্ট হচ্ছে টুলস, টুলস থাকতে হবে এবং ব্যাকআপ কমিউনিকেশন চ্যানেল থাকবে। ধরেন আপনার অফিসিয়াল কমিউনিকেশন হচ্ছে টিমস, যখন ইনসিডেন্ট ঘটবে তখন টিমসটা আনবেলেবল, তখন আপনাকে অল্টারনেটিভ প্ল্যান চিন্তা করে রাখতে হবে, প্রিডিফাইন রেডি করে রাখতে হবে, এবং দরকার হলে হ্যান্ডসেট বা ল্যাপটপও আলাদা রাখতে হবে, যাতে আপনি ইমার্জেন্সি যে ব্যক্তিদেরকে দরকার ইনসিডেন্ট রেসপন্স প্ল্যানের মেম্বার যারা কমিটি, তাদেরকে যাতে ইনভলভ করতে পারেন। ওই এটা হতে পারে লাইভ টিমসের পরিবর্তে ওয়েবএক্স, জুম,
এবং একটা আলাদা মোবাইল বা আলাদা একটা ল্যাপটপ, যাতে তারা কমিউনিকেট করতে পারে ডিজাস্টারের সময়। স্পেশালি র্যানসমওয়্যার টাইপের যদি মেজর ডিজাস্টার হয়, তখন তো সবকিছুই এনক্রিপ্ট হয়ে যাবে, অনেক কিছুই দেখা যাচ্ছে কন্টেইনমেন্টের পার্ট আমাদেরকে বন্ধ করে ফেলতে হবে। সো এই পর্যায়ে এই কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। ডেটা প্রিপারেশন হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেজ। আইডেন্টিফিকেশন ডেফিনেটলি আপনাকে ইনসিডেন্ট ফলস পজিটিভ ট্রু পজিটিভের ক্ষেত্রে ট্রু পজিটিভ আইডেন্টিফিকেশন একটা বিগ ফ্যাক্টর। অনেক অর্গানাইজেশন আছে হাজার হাজার অ্যালার্ট আসতেছে, ফলস পজিটিভ অ্যালার্ট দিয়ে সময় নষ্ট করে দিন শেষ করে দিচ্ছে। কিন্তু যদি আপনি একটা ভাগ করতে পারেন যে ট্রু পজিটিভ ইনসিডেন্ট কিভাবে ডিটেক্ট করতে হয়, যে আসলে কোনো ইম্প্যাক্ট আছে কিনা, এই ইনসিডেন্টের কোনো ক্ষতি আমার অর্গানাইজেশনে আছে কিনা, তাহলে কিন্তু আপনি এটাকে অপটিমাইজ করতে পারেন। কারণ আপনার ইনসিডেন্ট রেসপন্স টিম এরকম যে ফায়ার ব্রিগেডের মতো কথায় কথায় চলে আসে, এবার তাকে যদি আমি সব কাজের জন্য নিয়ে আসি তাহলে কিন্তু হবে না। তারা রেডি থাকে, বাট তার মানে এটা আমাদের তাকে সবকিছুতে আমাকে তাকে রাখবো। এখানে একটা ট্রায়ালিং বলে ফ্যাক্টর আছে, যেটাতে ডিসিশন নেয় যে কোন ইনসিডেন্টটা ইম্প্যাক্টফুল, কোন ইনসিডেন্টটা ইম্প্যাক্টফুল না। মনিটরিং টুলস লগ অ্যালার্টস তো ডেফিনেটলি লাগতে হবে, কারণ আপনি যদি ডিটেক্টই করতে না পারেন তাহলে আপনি প্রিভেন্ট করবেন কি? অর্ধেক অর্গানাইজেশন জানেই না যে ঘুমের ভিতরে যে কোথায় কোথায় ব্রিচ হয়ে যাচ্ছে, কোথায় কোথায় লিক হয়ে যাচ্ছে। সো এখানে আইডেন্টিফিকেশনও খুব একটা ইম্পর্টেন্ট স্টেজ, যেখানে আপনার প্রিপারেশন থাকলে হবে না, আপনাকে ডিটেক্ট করতে জানতে হবে। এরপরে আস্তে আস্তে হচ্ছে ইনসিডেন্ট রেসপন্স টিমের আসল কাজ, কন্টেইনমেন্ট বা ইরাডিকশন বা রিকভারি। এই তিনটে স্টেজ হচ্ছে পুরোটাই হিউম্যান স্কিলস এর খেলা। তার যার নলেজ যতটুকু সে তত তাড়াতাড়ি রিকভার করতে পারবে। যার স্কিল ডাইনামিক, যে বর্তমান ট্রেন্ডের প্রত্যেকটা থ্রেডের আইওসি বুঝে, যে ইন্ডিকেশন অফ কম্প্রোমাইজ বুঝে, সে কিন্তু কুইকলি এটাকে কিভাবে হ্যান্ডেল করার জন্য ব্যবস্থা করা যায় সেটা সে চিন্তা বের করে রাখে। আবার তারপরে যেটা হয়, এখানে দুই ধরনের অ্যাক্টিভিটি থাকে। একটা হচ্ছে শর্ট টার্ম, আপনি সবকিছু রাতারাতি বন্ধ করতে পারবেন না। কেউ যদি বলতে যাবে রাতারাতি ইনসিডেন্ট সলভ করে ফেলবো, সম্ভব না। আপনার শর্ট টার্ম লং টার্ম দুই ধরনের প্ল্যান থাকতে হবে। আপনি যখন স্টেক হোল্ডারকে গিয়ে বলবেন, ওই যে কিছু সিস্টেম অ্যাডমিনের বক্তব্য যেটা আছে না, যখন বিরক্তিকর, ইনসিডেন্ট রেসপন্স টিমও কিন্তু বিরক্তিকর। যখন গিয়ে বলবে যে আপনার এটার কারণে ইনসিডেন্ট হয়েছে, এখনই আপনাকে এটা বন্ধ করতে হবে, সে বলবে যে না, এটা করা তো সম্ভব না, 6 মাস লাগবে, 8 মাস লাগবে। তাই বলে কি আমি ইনসিডেন্ট নিয়ে 8 মাস বসে থাকতে পারবো না? আপনি শর্ট টার্ম কিছু অ্যাকশন প্ল্যান নিতে হবে, যেটাতে ও যেহেতু পার্টিসিপেন্ট না সিস্টেম অ্যাডমিন, তাহলে আমাকে অল্টারনেটিভ চ্যানেলে ব্যবস্থা করতে হবে এটার ইম্প্যাক্টটাকে কতটা রিডিউস করা যায়, কতটা কন্ট্রোলেবল স্টেজে রাখা যায়, সেই ব্যবস্থা করতে হবে। ওই জায়গায় ইনসিডেন্ট রেসপন্স, অনেকে বলে যে পুলিশ, ইনসিডেন্ট রেসপন্স টিমে কিন্তু পুলিশ। ইনসিডেন্ট রেসপন্স টিম যখন বলবে যে এটা করতে হবে, তখন আসলে এটা করতেই হবে, নাইলে আপনাকে এটা সহ্য করতে হবে, ইনসিডেন্টটাকে কন্টিনিউ করতে হবে। সো ইনসিডেন্ট রেসপন্স টিম যারা কাজ করে, তাদের একটা সুপার পাওয়ার থাকে ম্যানেজমেন্ট থেকে, যে সেই এক্সপার্ট, সেই জানে যে আসলে কি করলে আগুনটা নিভানো যাবে। সেক্ষেত্রে দেখা যায় যে স্টেক হোল্ডাররাও কোঅপারেট করে, এমন না যে করে না, সবাই কোঅপারেট করে, সিস্টেমেটিকলি আগে আসে। কারণ আলটিমেটলি ইনসিডেন্ট রেসপন্স টিম তো কনফিগার করবে না। সিস্টেমে এখন বলা হচ্ছে যে এক জায়গায় কখনো তো ফায়ার দিবে, কিন্তু সিস্টেম অ্যাডমিন কি করতে হবে। সো ইটস এ কোলাবোরেশন বিটুইন সিস্টেম অ্যাডমিন এবং ইনসিডেন্ট রেসপন্স টিম। কারণ দুইজনের আলটিমেট গোল হচ্ছে রিস্ক রিডিউস করা। আর রিস্ক রিডিউস করার পরে এই যে লেসন লার্নটা আছে, এই লেসন লার্নটা সবার মধ্যে ছড়াই দেওয়া রিপোর্টিং এর আকারে। কারণ ইনসিডেন্ট রেসপন্স টিম একটা ইনসিডেন্ট রিপোর্ট বা একটা রুট কজ অ্যানালাইসিস রিপোর্ট শেয়ার করে। ওই রিপোর্টে প্রত্যেকটা জিনিস লেখা থাকে যে আসলে কিভাবে ঘটছে ঘটনাটা। এটা কার দোষ সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু কিভাবে হয়েছে সেটা ইম্পর্টেন্ট, আর ফিউচারে কিভাবে বন্ধ করা যাবে সেটা ইম্পর্টেন্ট। সো অনেকে এটাকে পার্সোনালি নেয়, ইনসিডেন্ট রেসপন্স টিম সত্যি কথা সব বলে দিছে কি কি উইকনেস ছিল। ম্যানেজমেন্ট কিন্তু এটা থেকে কেন অ্যাকশন নেয় না? ম্যানেজমেন্ট এটার উপর রিলাই করে, রিপোর্টটার উপর, যাতে ফিউচারে আর কোনো ঘটনা যাতে না করে, সিস্টেম অ্যাডমিন যাতে ওই লার্নিংসটাকে কাজে লাগাতে পারে। সো এই দুই পার্টির কোলাবোরেশনে একটা ইনসিডেন্ট রেসপন্স সাকসেসফুলি অ্যাচিভ করা সম্ভব। কিভাবে এফেক্টিভ ইনসিডেন্ট রেসপন্স অ্যাচিভ করা যায়? আমাদের যতটুকু পারা যায় জিরো ট্রাস্ট প্রিন্সিপাল ফলো করে আমাদের ডিপার্টমেন্ট সেটআপ করা উচিত। আজকালকার দুনিয়ায় জিরো ট্রাস্ট ছাড়া আসলে টাফ, ডিফেন্ড করা খুবই টাফ। এই যে থ্রেড ল্যান্ডস্কেপ যেভাবে প্রতিদিন চেঞ্জ হচ্ছে, একটা নতুন নতুন টুল নিয়ে আসছে, এটা জিরো ট্রাস্ট এবং প্রপার নেটওয়ার্ক সেগমেন্টেশন না থাকলে আটকানো সম্ভব না। সেকেন্ড হচ্ছে ডিফেন্সিভ ডেপথ। প্রত্যেকটা সলিউশন, প্রত্যেকটা টাইপের 100 রকম ওয়েভ আছে। এই ওয়েভের এই দুর্বলতা, এই ওয়েভের এই দুর্বলতা। আপনাকে ডিফেন্সের না থাকলে আপনি আটকাতে পারবেন না। র্যানসমওয়্যার কেন আপনি ম্যালওয়্যারে আটকাতে পারবেন না, কারণ এক একটা টুলের এক একটা স্পেশালিটি। সো আপনাকে ডিফারেন্ট মিনিমাম দুইটা টেকনোলজি রাখতে হবে, যাতে একটা ফেল করলে আরেকটাতে ঢুকে। আমি একটা ছোট এক্সাম্পল দিই। ফিশিং আপনার মেইল দিয়ে চলে আসছে ল্যাপটপে, ইউজার ক্লিক করে ফেলছে। ইউজার ক্লিক করার পরে ইডিআর কিন্তু তখন অ্যাক্টিভেট হবে না। অনেকের ধারণা যে ইডিআর আছে তো মানে সব হয়ে গেছে, ইডিআর থাকলে যে সবকিছু হবে তা না। ইউজার ক্লিক দিছে মানে হচ্ছে সে একটা ওয়েবসাইটের দিকে চলে গেছে C2C এস্টাবলিশ করার জন্য। এই C2C এস্টাবলিশ যদি আপনি কোনো একটা প্রক্সি দিয়ে বা কোনো একটা SASE টুল দিয়ে আটকাতে পারেন, তাহলে কিন্তু সফটওয়্যারটা ম্যালিশিয়াস কোডটা ল্যাপটপে আসলো না। ধরেন ওইটাও পার হয়ে গেল,
আপনার প্রক্সি ধরতে পারলো না, তখন কিন্তু যখন এক্সিকিউট করতে যাবে তখন ইডিআর অ্যাকশনে আসবে। তাইলে আপনি কিন্তু মাল্টিপল টেকনোলজি রাখলেন, প্রথমে ইমেল ফিল্টারিং গেটওয়েতে সে ক্রস করে চলে আসলো, সেকেন্ডলি সে কি করলো আপনার ওয়েব প্রক্সিতে পার হয়ে চলে আসলো, কিন্তু দেখা গেল ইডিআরও পার হয়ে গেল, তখন কি করবেন? তাইলে সেক্ষেত্রে তখন আরো আপনাকে সকেট কোরিলেশন ক্যাপাবিলিটি বাড়াইতে হবে, যে এই ধরনের কেসে একটা স্টেপ থাকার পরও পার হয়ে গেলে আপনাকে কোরিলেশন রুল ইউজ করতে হবে, যে এই সবগুলো অ্যাকশন পার করার পর কোন স্টেজটা সাকসেসফুল হয়েছে। যতক্ষণ পর্যন্ত ব্লক অ্যাকশন আসবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে ডিটেকশন কন্টিনিউ করতে হবে এবং অ্যাকশন নিতে হবে। একটা ছোট্ট এক্সপেরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে সবাই বলে র্যানসমওয়্যার, ইডিআর, অ্যান্টিভাইরাস এগুলো দিলেই হয়ে যাবে, নেক্সট জেনারেশন ফায়ারওয়াল, প্রক্সি, ফিশিং, গেটওয়ে। আপনার অর্গানাইজেশনের ভিতরে এমন লোক আছে যে আপনার উইন্ডোজের ডিফল্ট লাইব্রেরি ইউজ করে ফাইল এনক্রিপ্ট করে দিতে পারে। আমরা এরকম একটা সিচুয়েশন ফেস করছি, আমাদের একজন এমপ্লয়ি উইন্ডোজের নেটিভ লাইব্রেরি ইউজ করে সে আমাদের একটা অ্যাপ্লিকেশনের ক্রিটিক্যাল ফাইল সে এনক্রিপ্ট করে ব্যাকআপ নিয়ে ডিক্রিপশন ডেটা নিয়ে এসে চলে গেছে। আমরা পরে যখন তাকে ধরছি, খুঁজে বের করছি, তখন সে স্বীকার করছে আমি এটা ফান করার জন্য করছি, লার্নিং এর জন্য। তাইলে আপনারা আমাদের লোক, ভিতরের লোক, তাও কি আপনার সামান্য একটা নটের মনিটরিং একটা ছেলের পাসওয়ার্ড দেয়া ছিল 1 2 3 4 5 6 7, পাসওয়ার্ড পলিসি আছে এডিতে, তারপর কারণ পাসওয়ার্ড পলিসির কিছু লিমিটেশন আছে, আপনি চাইলে সেটাকে বাইপাস করা। সেইটাকে একটা সাধারণ এমপ্লয়ি হিসেবে সেইটাকে স্টাডি করছে কিভাবে একজনের পাসওয়ার্ড চুরি করতে হয় আর কিভাবে একটা ফাইল এনক্রিপ্ট করতে হয়, পারছে। এটার জন্য পৃথিবীর যত বড় বড় টুল নিয়ে আসেন লাভ নাই, হবে না। আর সবার আগে একটা স্কিল টিম থাকতে হবে যে তার এনভায়রনমেন্টটাকে জানে। আপনার এনভায়রনমেন্ট জানাটাই জরুরি। সাইবার সিকিউরিটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি আপনার এনভায়রনমেন্ট জানতে হবে। আপনি পুরো পৃথিবীর যত সার্টিফিকেট থাকুক, নলেজ থাকুক, লাভ নাই। আপনার এই সিস্টেমে কোন ধরনের অ্যাপ্লিকেশন চলে সেটা যদি আপনি না জানেন, কি কাজ করে না জানেন, তাহলে আপনি প্রিভেন্ট করতে পারবেন না, প্রোটেক্ট করার কোনো রাস্তা নেই। আর আপনার কিছু টুলস ইত্যাদি লাগবে, কারণ টুলস ছাড়া অচল। সব তো সেই লেয়ার, যে লেয়ার আসলে প্রথম ডিফেন্স হিসেবে কাজ করে। তো টুলগুলোর মধ্যে মিনিমাম আপনার এখনকার যুগে যে অবস্থা আছে, সিটিআই, ডার্ক ওয়েব মনিটরিং, এগুলো আগের দিনে ছিল লাক্সারি, এখন এটা ম্যান্ডেটরি হয়ে গেছে। এগুলো না থাকলে আপনি ডিফেন্ড করতে পারবেন না। অটোমেশন, ডেফিনেটলি অটোমেশন লাগবে। সোর অটোমেশন যে যত ভালো করবে তার অর্গানাইজেশন তত ভালো চলবে। বড় বড় অর্গানাইজেশনে যেমন আমাদের একটা লাখ লাখ এলার আসতো প্রতিদিন, এখন সেখানে এলার আছে ধরেন প্রতিদিন 100। তার মানে কি আমার শখ আগে 1 লাখ এলার সময় হ্যান্ডেল করতে গিয়ে পার হয়ে যেত, এখন only 100 এলার। তার মানে সে ট্রু পজিটিভ ইনসিডেন্ট ডিটেক্ট করার জন্য সে কোয়ালিটিটা স্পেন্ড করে। সো দিস ইজ ওয়ান অফ দা মেথড ইউজ কেস ফর যে আপনার টাইম সেট করা দিবেন ফলস পজিটিভ ট্রু পজিটিভ এলিমিনেশনে। আর এআই যদি ইউজ করতে পারেন দ্যাট ভেরি গুড। এআই এমন অবস্থায় চলে আসছে আমাদের অ্যানালিস্টদের কিছুই করা লাগে না, সব রেডি করে বসে থাকে, কি হয়েছে কি সামারি সব রেডি করে বলা থাকে, ও শুধু মেইলটা করে, সেই মেইলটাও সব দিয়ে চাইলে অটোমেট করা যায়। সেই জিনিসটা আমরা করলে দেখা যাবে যে আর কোনো হিউম্যান ইন্টেলিজেন্সেরই দরকার নেই, ব্যক্তিরই দরকার নেই, অনেকগুলো মানুষের আসলে জব স্কোপ কমে যাবে। এখনকার যুগে এই অবস্থা। এই ধরনের ক্যাপাবিলিটি না থাকলে সবাইকে এই ধরনের ক্যাপাবিলিটি পাবে তা না, রাইট? এটা হচ্ছে একটা আইডিয়াল এফেক্টিভনেস। আবার আপনাকে মিনিমাম কিছু জিনিস যদি করতে পারেন, সেটা হচ্ছে ইনসিডেন্ট রেসপন্স পরিমাণ স্কিল আইটিম থাকে, আপনি চালাতে পারবেন। এগুলো সব লাগবে তা না, কারণ ইনসিডেন্ট এত কিছু থাকার পরও আপনি আটকাতে পারবেন না। কোড পেই এগুলো হচ্ছে থ্রেড, একটা ট্রেন্ড বাংলাদেশে যারা বলা যায় যে 2025 সালে তারা অ্যাক্টিভ ছিল, তাদের মোস্ট অফ দ্য কেসে যদি দেখেন র্যানসমওয়্যার, ইনফোস্টেলার আপনার পাসওয়ার্ড চুরি করে নিয়ে যাচ্ছে ব্রাউজার থেকে, ল্যাপটপ থেকে। আমাদের অনেকের জিমেইলে অ্যাকাউন্ট পাসওয়ার্ড সেভ করে রাখি, সিঙ্ক করে রাখি, সিম্পল, ওদের কাছে চলে যাচ্ছে পাসওয়ার্ড, প্রতিদিন চলে যাচ্ছে ডার্ক ওয়েবে, এবং সেখান থেকে কিন্তু তারা আমাদের ইনিশিয়াল অ্যাক্সেসটা দেয়। কারণ ক্রেডেনশিয়াল যখন ডার্ক ওয়েবে পাওয়া যাচ্ছে, ওটা নিয়ে আমরা অনেকগুলো ইনসিডেন্ট ফেস করছি যেখানে ডার্ক ওয়েবের ক্রেডেনশিয়াল ছিল প্রাইমারি রিজন, স্টার্টিং পয়েন্ট। আপনার লকবিট র্যানসমওয়্যার দেখেন মোটামুটি সব জায়গায় আছে না, এই লকবিট কিন্তু সব এনভায়রনমেন্টে আছে। এবার এদের মোটিভেশন কি? মোটিভেশন হচ্ছে ক্রিমিনালের থেকে স্টেট স্পন্সর। স্টেট স্পন্সর মানে হচ্ছে তারা স্পেশাল, যারা চুপ করে বসে আছে, কোনো ডিটেকশন নাই, তাদের কোনো অ্যাক্টিভিটি নাই, কিন্তু তারা আপনার ডাটা নিয়ে যাচ্ছে। বাংলাদেশে অ্যাক্টিভ স্টেট স্পন্সর যদি বলি গ্রুপ এবিডি 28, এবিডি 38, এটা যথেষ্ট অ্যাক্টিভ, এবং স্পেশালি তাদের মোটিভেশন হচ্ছে রাশিয়া এবং চায়না। এবার রাশিয়া আর চায়না কেন আপনি যদি ঘেটে দেখেন, আমাদের জিও লোকেশনের কারণে রাশিয়া আর চায়নার এখানে একটা বিগ ইন্টারেস্ট আছে। সো এই দুইটা গ্রুপের মধ্যে ট্রেড একটা মোটামুটি ঘোরাঘোরা করে বাংলাদেশে প্রত্যেক। ফরেনসিক্স সব করলেন, ইনসিডেন্ট করলেন, সব করলেন, রুট কজ বানাইতে হবে, ইনসিডেন্ট রিপোর্ট দিতে হবে, ম্যানেজমেন্ট নাইলে কিভাবে হয়েছে। আপনাকে ল
বা এভিডেন্স কালেক্ট করে রাখতে হবে। এটা ডেফিনেটলি ডিজিটাল ফরেনসিক্স, বাট টেকনিক অফ ফরেনসিক ইজ অলমোস্ট সেম। আপনি সেটা পুলিশের ক্ষেত্রে হোক, আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে হোক, যেখানে হোক, ফরেনসিকের টেকনিক অলমোস্ট সেম। একটা মিডিয়াম হচ্ছে ফিজিক্যাল, একটা মিডিয়াম হচ্ছে ডিজিটাল বা লজিক্যাল। সো ফরেনসিকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার যত ধরনের ডিজিটাল মিডিয়া আছে, কম্পিউটার হতে পারে, সেখানে র‍্যাম বা ভলাটাইল লক হতে পারে, বা নেটওয়ার্কের লক হতে পারে, কোন আইডিএস আইপিএস এর লক হতে পারে, বা একটা মোবাইল ডিভাইসের মেটাডাটা হতে পারে। সো এই ধরনের লকগুলোকে সেই ফরেনসিক বেসিক্যালি চারটে স্টেজে কাজ করে। একটা হচ্ছে ফরেনসিকে প্রথমে হচ্ছে কালেক্ট করে নিতে হয়, কারণ ইনসিডেন্ট বন্ধ করার আগে আপনাকে এভিডেন্স কালেক্ট করাটা এক নম্বর কাজ। তারপরে কালেক্ট করার পরে এটাকে প্রিজার্ভ করতে হবে, যাতে এটা ট্যাম্পারিং না হয় বা এটা কোনো মডিফিকেশন না হয়। এরপর হচ্ছে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, কারণ আপনাকে টাইম স্টেপের এক স্টেপ প্রত্যেকটা জিনিসকে এক জায়গায় এনে এর সাথে কোরিলেশন করে একটা সম্পর্ক বানাতে হবে, এই ঘটনাটা আসলে এই কারণে ঘটছে। এবং ফাইনালি আপনাকে এটা ম্যানেজমেন্টকে রিপোর্ট করতে হবে, একটা সুন্দর প্রেজেন্টেশন দিতে হবে, যেখানে বলতে হবে যে এখানে আসলে কি লক কালেক্ট হয়েছে, কি টুল ইউজ হয়েছে, কি প্রবলেম হয়েছে, এবং কিভাবে এটাকে আমরা ফিউচারে প্রিভেন্ট করতে পারি। ম্যানেজমেন্টের এক্সপেকটেশনটাকে করে দেবো। আমি যদি ওভারঅল ফরেনসিক অ্যাক্টিভিটিস গুলোকে করি, এগুলি হচ্ছে ওভারঅল ফরেনসিকের স্টেপস। একটা হচ্ছে আপনাকে এভিডেন্স প্রিজার্ভ করতে হবে। এভিডেন্স প্রিজার্ভ করার জন্য ইন্টিগ্রিটি এনশিওর করা, বা এই এভিডেন্স যে মডিফাই হয় নাই বা টেম্পার হয় নাই, এটা আপনাকে মেক শিওর করতে হবে। এবং আপনাকে কিছু টুলস লাইক রাইট ব্লকার ইউজ করতে হবে, যে রাইট ব্লকার মেক শিওর করবে এটা আর কেউ রাইট করতে পারবে না, নতুন করে কিছু অ্যাড করতে পারবে না, যেটা কালেক্ট করাইছে ওই অবস্থাতে সে থাকবে। এরপরে হচ্ছে আপনাকে প্রত্যেক যত সম্ভব লক কালেক্ট করতে হবে as much as possible, কারণ উইদাউট লক এভিডেন্স আপনি কোরিলেশনটা করতে পারবেন না, এফেক্টিভ আউটপুট আনতে পারবেন না। ডাটা অ্যাকুইজিশন ফেজে আপনি যত ধরনের ডাটাগুলো নিলেন ওগুলোকে অথরাইজ কোনো টুল দিয়ে এক্সট্রাক্ট করতে হবে, এবং সেগুলোকে আপনাকে চেষ্টা করতে হবে একটা ইমেজ বানানোর, লাইক প্রত্যেকটা ঘটনাকে জোড়া দেওয়ার পর একটা কম্বাইন্ড এফোর্ট বা আউটকাম। এরপরে টাইমলাইন খুব ইম্পর্টেন্ট জিনিস। টাইম যদি ধরেন কোনো কারণে সার্ভারের টাইমের কারণে বা কোনো সিস্টেমের ভুল সময় দেওয়ার কারণে যদি এখানে চলে আসে, তাহলে কিন্তু মিলবে না, কারণ আপনাকে এভিডেন্সের এগেইনস্টে কথা বলতে হবে, প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে হলে এনটিপি বা ইনফ্রাস্ট্রাকচার লেভেলে এনটিপির ভূমিকা যে কতটা ইম্পর্টেন্ট আমাদের জীবনে, এটা এই ফেজে আসলে বোঝা যায়। অনেক সিস্টেম 10 মিনিট আগে লক পাঠা দিচ্ছে, অনেক সিস্টেম 10 মিনিট পুরনো পাঠাচ্ছে, সে রিয়েল টাইমে দিচ্ছে না। সে বলতেছে, সিস্টেম অ্যাডমিন বলতেছে আমার তো এনটিপি ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে তার এনটিপি ক্লক স্টার্টারে ডিলে আছে, স্যাটেলাইট থেকে আসতে দেরি হচ্ছে, নেটওয়ার্কের লেটেন্সি আছে, কত কারণ, প্যাকেট লস আছে। সো এরপর হচ্ছে ম্যালওয়্যার অ্যানালাইসিস একটা পার্ট থাকে, যে কোনো ধরনের ম্যালিশিয়াস সফটওয়্যার থাকলে এটার একটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করা হয়। রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে হয় কিছু কিছু সিচুয়েশনে আমাদের, যখন আসলে কোডটাকে একটা স্যান্ডবক্সে বা কোনো একটা এনভায়রনমেন্টে রান করায় দেখতে হয় যে এর বিহেভিয়ারটা কেমন, আমরা নিজেরাই দেখা যাচ্ছে ওটাকে রান করায় দেখি। সো এটার জন্য স্যান্ডবক্স ইউজ করতে হয়, আদারওয়াইজ আপনার প্রোডাকশন এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট হতে পারে, কারণ এটা একটা ডেঞ্জারাস জিনিস। আর রইল বাকি সেখান থেকে আপনি আসলে কি দেখবেন হচ্ছে কোনো ইন্ডিকেটর অফ কম্প্রোমাইজ বা কোনো বিহেভিয়ারাল প্যাটার্ন আছে কিনা, যেটা আসলে আপনার আরো অন্য কোনো সিস্টেমে ইমপ্যাক্ট হচ্ছে কিনা। কারণ ইনসিডেন্ট রেসপন্স টিম তো আগুন নিভাই দিয়ে চলে গেল, কিন্তু এই আগুনটা নিভাইছে ঠিক আছে, এর পাশের বিল্ডিং এ যে আগুন একটু একটু নিভে নিভে জ্বলতেছে, এটা কিন্তু কেউ যদি খেয়াল না করে তাহলে কিন্তু লাভ নাই, জিনিসটা আবার ঘটবে। সো ওইটা মেক শিওর করা যে আপনার কোনো ইন্ডিকেটর অফ কম্প্রোমাইজ আছে কিনা, যাতে আপনি দেখেন যে আপনার পুরো এনভায়রনমেন্টে সব ক্লিন আপ হয়েছে কিনা, এটা দেখাটা খুব জরুরি। আর লক কোরিলেশন তো করতে হয়, কারণ আমরা আজকাল অনেকগুলো লক সোর্স নিয়ে কাজ করি। কেউ বলে আমার কাছে সিম আছে, কেউ বলে আমার কাছে ইডিআর আছে, সবার কাছে সব থাকবে এরকম কোনো কথা না। যার যা আছে, যতটুকু আছে সেটাকে কোরিলেশন করার চেষ্টা করতে হবে। ম্যানুয়ালি করলে ভালো, আর যাদের বড় অর্গানাইজেশন তারা সোর্স দিয়ে চাইলে কোরিলেশন করতে পারে, কাজে লাগে। আর টুল, আপনার কিছু টুল জানতে হবে বা কিছু টুল ইউজ করতে হবে। ফ্রি টুল আছে, ওপেন সোর্স আছে, লাইক এফটিকে, স্ক্রিপ্টকিট, তারপর হচ্ছে আপনার বটম সি, এগুলো অনেক কিছুই দেখা যাবে ওপেন সোর্স হিসেবে ইন্টারনেটে পাওয়া যায়। এবং এটা দিয়ে কিন্তু আপনি বেসিক ফরেনসিক নিজেই করতে পারেন আপনার ল্যাপটপে। লাইক কিছুর জন্য অ্যাডভান্স সফটওয়্যার লাগে, লাইক হচ্ছে মোবাইল, এই যে এলএ লোকাল যে ল এনফোর্সমেন্ট এজেন্সি ইউজ করে, ওরা কিন্তু সার্টিফাইড সফটওয়্যার ইউজ করে বা লাইসেন্স কপি ইউজ করে। ওই লাইসেন্স কপি ছাড়া কিন্তু আপনার মোবাইল থেকে নেওয়া সম্ভব না। কিন্তু ল্যাপটপের জন্য ওপেন সোর্স অনেকগুলো আছে, যেগুলো আপনি কাজে লাগাতে পারেন পাশাপাশি। আর লাস্টে যেটা বললাম যে রিপোর্ট এন্ড ডকুমেন্টেশন, আপনাকে ক্লিয়ার এবং ডিফেন্সিবল এই রিপোর্ট যে লিখবে তাকে ডিফেন্ড করতে জানতে হবে। ম্যানেজমেন্ট না, সবাই চ্যালেঞ্জ করবে যে আপনি তো ভুয়া ডাটা দিচ্ছেন, কারণ এখানে কারো বিরুদ্ধে অ্যালিগেশন তো যাবে, কারো গাফিলতির কারণে ঘটনাটা ঘটে, রাইট? সো এখানে তাকে ডিফেন্ড করার মানসিকতা নিয়ে এভিডেন্স দিয়ে সত্যতা, ট্রুথফুল এই ইনসিডেন্টের আসল কারণটা তাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এবং যথেষ্ট এভিডেন্সের পক্ষে, এভিডেন্স ছাড়া ম্যানেজমেন্ট কোনো রিপোর্ট অ্যাকসেপ্ট করবে না।
এবং আমাদের এটা করতে পারতে হবে। থ্যাংক ইউ। তাহলে যদি কোনো কোশ্চেন থাকে নিতে পারি, আদারওয়াইজ বাই। সময়ের জন্য এখানে কোনো কাস্টম ইউজ কেস আছে এটা কি না আপনারা রেডি করেছেন বা হ্যাঁ কাস্টম ইউজ কেস আছে। আপনাকে মাল্টিপল লগ সোর্সের আমি যেটা বললাম প্রিন্ট32 ডিএলএল বলে একটা ফাইল আছে উইন্ডোজের লাইব্রেরি, ওটাকে নিতে হবে, সিকিউরিটি কাজটা হবে। মানে আপনি ধরেন মাল্টিপল ডিটেকশনগুলোকে এক জায়গায় করবেন, আপনি স্টোরের মাধ্যমে এটা ইজিলি করতে পারবেন। লাইক হচ্ছে আপনার বিল্ডিং স্টোরে তো সবারই কম বেশি সিকিউরিটি ডিটেকশন, তারপর হচ্ছে আপনার পাওয়ারশেল স্ক্রিপ্ট এক্সিকিউশন এরকম থাকে না, এরকম 5-6টাকে এন্ড লুপের ভিতরে এনে আপনি থ্রেড ইন্টেনশন যখন অ্যাড করবেন, পরে ফাইনাল আউটকাম দিবেন যে র্যান্সম ওয়ারটা। আমরা ওই লাস্ট ঘটনার পর ইনসাইডার থ্রেডের পরে আমরা এটা বানাইছি, কারণ এটা না বানাইলে আমি দেখতেছি আমি যতই যা করি তত হয় সামান্য ইউজার আমাকে বাইপাস করে সে ফাইল এনক্রিপ্ট করে চলে গেল, তাহলে আমাদের এতগুলো মানুষের এতগুলো টুল থেকে লাভ। থ্যাংক ইউ। হ্যালো স্যার, বিজনেস প্রমোশন থেকে আমার কোশ্চেন আছে ইনসিডেন্ট রেসপন্স থেকে। তো আমরা অনেক সময় দেখছি যে আমার ডিএম বা আমার সাইটটা কম্প্রোমাইজ হয়েছে, হওয়ার পরে ওই সাইটটা আমার হাই অ্যাভেলেবল থাকতে হবে। তো আমরা ইনসিডেন্ট করতে গেলে আবার কি যে সাইটটা আনঅ্যাভেলেবল করে তারপর আমরা হয়তো কনসেপ্ট করব। কিন্তু এখন ইনসিডেন্ট রেসপন্স টিমটা কাজটা কিভাবে করবে? এখানে সাইটটা অ্যাভেলেবল লাগবে, আবার আমি এখানে ফরেনসিক্স করব। রাইট, গুড কোশ্চেন। কমন প্রবলেম বাস্তব হচ্ছে সাইট আপ রাখতে হবে। এতদিন যেহেতু সমস্যা হয়েছে তাহলে 2 মিনিট আপ থাকলে সমস্যা হবে। আমাদের অনেকের ধারণা হচ্ছে বন্ধ করে দিলে মনে প্রবলেম সলভ হয়ে যাবে, না। আপনাকে সাইট আপ রেখে বিজনেস কন্টিনিউয়েশন রেখে ইনসিডেন্ট রেসপন্স টিমকে করতে হবে। লাইক সে আপনার লগগুলোকে কালেক্ট করে নেবে, ইনসিডেন্ট রেসপন্স আপনার সাইট বন্ধ করে দেবেন, কারণ সাইট তো অলরেডি কম্প্রোমাইজ করে দিনের পর দিন আপনি ঘুমাইছিলেন বা বছর পার করে ফেলছেন। যেদিন ব্রিজটা প্রথম পাবলিকলি আসলো আপনি সেদিন জানছেন। সো সাইট যারা ডাউন করে বা বলে তারা আসলে জিনিসটা বলবো যে এফেক্টিভ ইনসিডেন্ট রেসপন্সের পার্ট না, দিস নট দ্য ওয়ে। তারা যেটা করতে পারে লগগুলো অ্যানালাইসিস করে সেখান থেকে ইন্ডিকেশন অফ কম্প্রোমাইজটা বের করতে পারে। লাইক হচ্ছে কোন প্রসেসটা এটা সমস্যা হয়েছে, কোন পাবলিক আইপি থেকে হয়েছে বা কোন হ্যাশ ফাইল থেকে হয়েছে, সেইগুলো কালেক্ট করে কিন্তু সেগুলোকে চাইলে ব্লক করতে পারে। আপনার তার জন্য নেসেসারি যে সাইটটাকে ডাউন করে রাখতে হবে, ঠিক আছে? বিজনেস কন্টিনিউটি হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, বিজনেস ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। তারপর আসসালামু আলাইকুম, আমার নাম সোহানুল আমিন, আমি আসছি কারাবন্দর কর্তৃপক্ষ থেকে। দুইটা কোশ্চেন, একটা হচ্ছে র্যানসামওয়্যার থেকে বাঁচার জন্য ইউনিক্স ফ্লেভারের অপারেটিং সিস্টেম ইউজ করাটা সেফ হয়, এই বিষয়ে আপনার মন্তব্য। হ্যাঁ, আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আপনি বলেছিলেন যে আপনার প্রেজেন্টেশনে সকেস এসওসি ইজ দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এটার ভিতরে কি নেটওয়ার্ক অ্যাডমিশন কন্ট্রোলটা ইনক্লুডেড ধরে কথাটা বলছেন? নেটওয়ার্ক অপারেশন সেন্টার না নেটওয়ার্ক অ্যাডমিশন কন্ট্রোল? আপনি বলতে চাচ্ছেন অ্যাক্সেস কন্ট্রোল, নেটের কথা বলছেন? হ্যাঁ। আচ্ছা, আমি কেন ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলছি, আপনার নেট থাকুক আর যাই থাকুক, প্রতিদিন যে অ্যাটাকার বা ইন্ট্রুডার স্কুপ করে সবকিছু ছেড়ে ফেলতেছে, সকি সেই ব্যক্তি যেটা ডিটেক্ট করে প্রথম নিয়ে আসতেছে। আপনার যে যত রকম সিকিউরিটি কন্ট্রোল আছে কেউ না কেউ তো কনফিগার করছে, সে তো আর এগুলো মনিটর করে না, করে এটা মনিটর করে সব মনিটর করে কোনটা, এখানে অ্যানোমালি কোনটা বা খারাপ কাজ কোন হয়েছে। একটা অর্গানাইজেশনে যদি 5000 ইউজার থাকে, নেটে যদি প্রতি সেকেন্ডে 100 কনকারেন্ট অথেন্টিকেশন হয়, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের সময় আছে বা ইনফ্রাস্ট্রাকচার অ্যাডমিনের সময় আছে এটা মনিটর করা না। তাহলে সব কি হচ্ছে সেই ব্যক্তি যে স্মার্ট কিছু টেকনিক ইউজ করে সেই 100 থেকে ম্যালিশিয়াস কোন একটা যেটা অথরাইজ সেটা বের করে নিয়েছে। তারপরে সব হচ্ছে মাসলা। আপনি কি বললেন? লিনাক্স না ইউনিক্স। পৃথিবীতে কোনো কিছুই সেফ না, সবকিছুর প্রবলেম আছে, সমাধান আছে, সব আছে। আপনি ম্যাকে যান পাবেন, কারণ প্রত্যেকটা ওএসে এখন নেটিভ এনক্রিপশন একটা ক্যাপাবিলিটি দিয়ে রাখছে। যারা অ্যাটাকার বা থ্রেড অ্যাক্টর তারা এগুলো অলরেডি রেডি, তারা কিছু ম্যালিশিয়াস সফটওয়্যার ফর্ম করে আপনার কাছে রূপ ধরে আসে যাতে আপনি বুঝতে না পারেন। জিনিস কিন্তু ব্যাকএন্ডে তলার ভিতরে আপনার ল্যাপটপের ভিতরে যেটা আছে সেটাই আপনার নেটিভ ক্যাপাবিলিটিটাকে সে এক্সপ্লয়েট করে। কেউ পাইথন স্ক্রিপ্টের নামে করে, কেউ পোর্টেবল সফটওয়্যারের নামে করে, অথবা কেউ একটা কাস্টম সফটওয়্যার বানায়। সো লিনাক্স উইন্ডোজেও নেটিভ এনক্রিপশন ক্যাপাবিলিটি আছে না লাইব্রেরি, আপনি চাইলে ফাইল এনক্রিপ্ট করতে পারেন, কারণ সবাই আমরা বলছে ডাটা এনক্রিপ্ট এনক্রিপ্ট করো দিনটা বলতেছে না সিকিউরিটি বাড়ানোর জন্য। ওয়েস কোম্পানিগুলো কিন্তু সুন্দর নিয়ে আসছে, যেদিন থেকে আসছে এটা আরেকটা নতুন প্রবলেমের জন্ম দিচ্ছে। সো যত বেশি সিকিউরিটি আনবেন তত বেশি নতুন প্রবলেম আরেকটা জন্ম হবে। এটা হ্যান্ডেল করার জন্য আপনাকে মানসিকতা বা আপনাকে আপডেট থাকতে হবে। আচ্ছা, Thank you for your session. This is very nice. আমি
একটা সরকারি এজেন্সি থেকে এসেছি। আমাদের ক্ষেত্রে আসলে সত্যি কথা সাইবার সিকিউরিটি খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্লেবুক জিনিসটা কি এই জিনিসটা আমার ম্যানেজমেন্ট থেকে শুরু করে আসলে কেউ আসলেই জানে না সত্যি কথা। এবং আমাদের ক্ষেত্রে আমরা যারা নিউ জেনারেশন আছি তারা যারা আগাইতে চাই তাদের ক্ষেত্রে আসলে আমরা যদি আসলে ম্যানেজমেন্টের কাছ থেকে এরকম একটা প্লেবুক অ্যাপ্রুভ করতে চাই, আমাদের বুদ্ধিটা হচ্ছে যে একটা স্যাম্পল ডিজাইন করে একটা নিজের উদ্যোগে আর কি করে নিয়ে তাদের সামনে প্লেস করা, দেন আই মাইট অ্যাপ্রুভ। আমি আমার অর্গানাইজেশনের জন্য একটা প্লেবুক বানাতে চাই। আমি জানি ইট ডিফার্স অর্গানাইজেশন টু অর্গানাইজেশন, এটার জন্য আমি একটা স্ট্যান্ডার্ড হেল্প পেতে পারি কিভাবে, মানে এটার জন্য যদি কোনো গাইডলাইন আপনি এই যে আমি আপনাকে একটা দিয়ে দিলাম স্যাম্পল, জাস্ট ব্রেনটা কাটান, কাজে লাগান। এটা কিন্তু আমারই বানানো, আমার ইন্টারনেটের থেকে কালেক্ট করা না। এবার এটা জিজ্ঞেস করেন যে কিভাবে বানাইছেন, কেন বানাইছেন। এটা আমার কাজের সুবিধার্থে আমি বানাইছি, আমি জানি যে আমার কি করতে হবে। এই জন্য সবগুলো স্টেপকে যখন এক জায়গায় নিয়ে আসছি হয়ে গেছে। আপনিও এটাকে রেফারেন্স করেন, এটাই হচ্ছে আপনার জন্য বেস লাইন। এখান থেকেই আপনি দেখবেন ডান বামে অনেক কিছু কমন পড়ে যাবে স্টেপস, আর কিছু না। এবং আজকাল অনেক পাইথন স্ক্রিপ্ট আছে, আপনি চাইলে কিন্তু কাজে লাগাতে পারেন। আমি এখন অনেক ছেলে দেখছি যারা সোলের কোনো কমার্শিয়াল টুল না, এবার পাইথন স্ক্রিপ্ট দিয়ে ডেভেলপ করে নিছে ক্যাপাবিলিটি কোরিলেশনের। এখন যতগুলো ওপেন সোর্স টিম আছে বা যতগুলো আছে লাইক ওপেন সোর্স টুল আছে, শাফল, ওয়াজু, আরো যা যা আছে, এই সবগুলোতে এইগুলো করা যায়। টুলসের ব্যাপারে আছে, বাট আমাদের আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনাকে প্রথমটা প্রমাণ করে দেখাইতে হবে। প্রমাণ ছাড়া কেউ আপনার কাছে ম্যানেজমেন্ট অ্যাকসেপ্ট করবে না। আপনাকে একটা দেখাইতে হবে যে এটা ইউজ কেস আছে, মেরিট আছে। যেমন আমরা একটা ইউজ কেস করছিলাম 500 ইউজারের পাসওয়ার্ড কম্প্রোমাইজ ডাক হবে। এখন ইনফ্রাস্ট্রাকচার টিমকে বলা হয়েছে, ও বলছে যে 2 ঘন্টা লাগবে। আমরা বলছি আমাদের 1 মিনিট লাগবে। বলছে কিভাবে? আমরা করে দিচ্ছি। আমরা সোরে একটা লুপ চালাইছি যে ইফ ইউজার ইউজ টু কম্প্রোমাইজ রিসেট দ্য অ্যাকশন। 1 মিনিটে হয়ে গেছে। এরপর ওরা তো ও ভেরি গুড, আপনাকে ডেমোটা দিতে হবে। এই আইডিয়াটা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ আজকে বলকে তার প্রেজেন্টেশনের জন্য। স্যার আমার ক্যামেরা 1 সেকেন্ড টাকা এদিকে 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 একটু ধরুন স্যার।